সুপ্রিম কোর্টের একটা অর্ডার 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, তাও বা 7 বছর চাকরি করার পর। এবার তারা অনশনে বসেছে। इसका कोई कंफ्यूजन है ही नहीं कि मिरर इमेज नहीं है। जब तक मिरर इमेज हम लोग का 22 लाख कैंडिडेट का नहीं मिलेगा, हम लोग यहाँ से नहीं हटने वाले हैं। हम लोग का आंदोलन चलते रहेगा, हम लोग अवस्थान करके यहाँ पर विक्षोभ दिखाएंगे। এরকম অনশন বাংলায় আমরা অনেক দেখেছি, কিন্তু এই অনশন করে কাজের কাজ কি কিছু হয়? আমার তো মনে হয়। अबे कुछ नहीं बिगाड़ सकता तुम लोग मेरा। এই 26,000 শিক্ষকের প্রত্যেকের পিছনে ধরুন 5 জন থাকবে, যে দুটো বাবা মা, দুটো ছেলে আর একটা স্ত্রী কমসে কম সবারই থাকবে। তাহলে এবার সংখ্যাটা যে দাঁড়ায় 1,30,000। এবার এই 1,30,000 মানুষ হঠাৎ একটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরে রাস্তায় চলে এলো, আর তাদের ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু তাদের এই শোচনীয় অবস্থার জন্য কে বা কারা দায়ী? আমাদের বাংলায় একটা কথা আছে যে ডাইনিও 2 ঘর ছেড়ে তারপরে আক্রমণ করে। তেমনি কোনো দেশের সরকারের কখনোই এটা উচিত না শিক্ষা, স্বাস্থ্য, আইন ও প্রতিরক্ষার মতো খুবই গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে দুর্নীতি তো অনেক দূরের কথা, আপোষ বা কম্প্রোমাইজ করাও উচিত না। অন্তত পক্ষে এই বিভাগগুলোকে কমসে কম ছেড়ে দেওয়া উচিত। বাকি দুর্নীতি করার জন্য তো আরো অনেক বিভাগ রয়েছে, সেখানে যাও, দুর্নীতি করো। কারণ এই বিভাগগুলো হচ্ছে দেশ, জাতি বা রাষ্ট্রের মেরুদণ্ডের মতো, যা একবার ভেঙে গেলে বা দুর্বল হয়ে গেলে বাঁচার আর কোনো উপায় নেই। কিন্তু আমাদের রাজ্যে স্রেফ বিচার ব্যবস্থা ছেড়ে বাকি সব বিভাগের পেছন করে দিয়েছে। আর বিশেষ করে শিক্ষা হলো এমনই একটা বিষয়, সেটা যদি ঠিক না থাকে তাহলে কোনো দেশে, জাতির বা রাষ্ট্রের কোনো রকম ভাবে উন্নতি হতে পারে না। উন্নতি তো ছাড়াও তার অস্তিত্বও শেষ হয়ে যাবে। আর সেই জন্যই হয়তো শিক্ষা খাতে সরকারের তরফ থেকে কারি টাকা বরাদ্দ করা হয়, যাতে আমাদের বাচ্চাগুলো পড়ালেখা করে শিক্ষিত হয়ে এই রাষ্ট্রকে, এই দেশকে সামলানোর জন্য তৈরি হয়। আর এখানে ক্ষতির কোনো ক্ষতিপূরণ হয় না, এখানে স্রেফ মাসুল গুনতে হয়। এবার এখানে কে বা কারা এই দুর্নীতি করলো সেটা আমার চেয়ে আপনারা ভালো জানবেন। এবার যে বা যারা করেছে তাদের উদ্দেশ্যে শুধু আমি এতটুকুন কথাই বলবো যে এটা বাংলার মাটি, আর যাকে ইংরেজের মতো বিশ্ব শক্তিও ভয় পেত। দেশ যখন পরাধীন ছিল তখন এই বাংলার মাটি থেকেই সব থেকে বেশি বিপ্লবী বেরিয়ে, আর আমাদের এই কলকাতাকে বিপ্লবীদের একটা হাব বলা হতো। অনেক অত্যাচারী ব্রিটিশ অফিসারদের এই কলকাতার মাটির নিচেই মেরে শুয়ে দেওয়া হয়েছে। সেই সব বিপ্লবীদের কথা যদি ইতিহাসের বইয়ে লিখতে যায় তাহলে হয়তো ইতিহাসের পাতাই শেষ হয়ে যাবে। আর আমরা যতটুকুন জানি ততটুকুন খুবই নগণ্য। গণেশ ঘোষ, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী, হরিগোপাল বল, অনন্ত সিং, নারায়ণ সেন, আনন্দ প্রসাদ গুপ্ত, ত্রিপুরা সেন, বিলাস গুপ্ত, বিধিভূষণ ভট্টাচার্য, কল্পনা দত্ত, হিমাংশু সেন, বিনোদ বিহারী চৌধুরী, ননীগোপাল দেব, সুবোধ রয়, মনোরঞ্জন ভট্টাচার্য, এরা কারা জানেন? সত্যি বলতে কিছুদিন আগে আমিও জানতাম না, কারণ আমাদের ইতিহাসের বই এদেরকে পড়ানোই হয় না। আর যদিও পড়ানো হয়ে থাকে তাহলে হায়ার স্টাডিতে পড়ানো হয়েছে। আর আপনারা যদি জানেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এরা কারা আর এরা কোন ঘটনার সঙ্গে জড়িত ছিল। একটা বিখ্যাত কথা মনে পড়ে, আমার যতদূর মনে হয় এই কথাটা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিল যে আপনি সমস্ত লোককে কিছু সময়ের জন্য আর কিছু লোককে সর্বদা বোকা বানাতে পারেন, কিন্তু সমস্ত লোককে সর্বদা বোকা বানানো সম্ভব না। আর এটাই শাশ্বত সত্যি। যারা এই চাকরি হারাদের নিয়ে নষ্টামি, ভণ্ডামি আর নাটক করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে শুধু এইটাই বলবো যে এই চাকরি হারাদের আইনানুগত ভাবে যদি চাকরি ফিরিয়ে দেওয়া হয় তাহলে সেটা খুবই ভালো হবে। সেটা আপনাদের জন্য হবে আর সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই ভালো হবে। অনেক পুরনো একটা কথা আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। কিন্তু এবার সেটা হবে না, রাজায় রাজায় যুদ্ধ হবে তো রাজারই প্রাণ যাবে, উলুখাগড়ার না। কি কিছু বুঝলেন? समझ रहे हो ना? আরে না, আমি বোঝার মতো কিছু বলিনি, এমনি ইয়ার্কি মারছি, কোনো কাজ নাই তো তাই। আমি যখন অন সার্ভিস ছিলাম আর জম্মু অ্যান্ড কাশ্মীরে পোস্টিং ছিলাম, আমাদের একটা কথা বারবার বোঝানো হতো যে কোনো মিলিটেন্ট যেন আমাদের হাত থেকে পার পেয়ে ভ্যালি ক্রস করে দিতে না পারে, কারণ এখান থেকে যদি বেরিয়ে যায় তাহলে মুম্বাইয়ের মতো অ্যাটাক আবার হবে। আর আমরা মন থেকে এটাও মানতাম যে পিছনে দেশবাসীর সঙ্গে আমার ঘরের লোকও আছে, তো আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে এরা আমার ঘরের লোককেও মেরে দেবে।
তাই আমরা আপ্রাণ চেষ্টা করতাম যে কোনো মিলিটেন্ট যেন শ্রীনগর ক্রস করে না যেতে পারে। কিন্তু এখানে দেখছি যে এরা মিলিটেন্টেরও বাপ। একটা মিলিটেন্ট কি করবে? একটা, দুটো, 10টা, 15টা মানুষ মারবে। কিন্তু এখানে আপনারা এমন মানুষকে দায়িত্ব দিয়ে রেখেছেন যে আপনাদের পুরো জেনারেশন, পুরো বংশকে ধ্বংস করে দিয়েছে। একটা সময় বাঙালিদের উদ্দেশ্যে বলা হতো যে পুরো ভারতবর্ষ যেটা কাল ভাববে বাঙালি সেটা আজ ভাববে, কিন্তু আজ আর সেই বাঙালি নেই। আজকে বাঙালির পিঠ দেওয়ালে ঠিকে গেছে। আজ থেকে 50-100 বছর পরে হয়তো ইতিহাসের বইয়ে এটাও লেখা থাকবে যে বাঙালি নামের কোনো মূর্খ জাত শুদ্ধ ভাতার লোভে নিজের পুরো বংশকে ধ্বংস করে দিয়েছে। তাহলে আমি বা আপনারা কি করতে পারি? हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। আমি বুদ্ধির হলে ভালো হতো বুঝি আজ, যেখানে গুরু গায়ে উঠে আসছে কেমন সমাজ, শিক্ষকের চোখে অশ্রু কেন বাঙালি, কেমন এই পরিচয়, যে দেশে গুরু চরণ ছিল মণিমুক্তা, আজ কেন সে দেশে দুঃখ অচিন পরিচয়। বাংলার মেধাবী এই কি মেধার পরিচয় তোমার, যদি সভা ধরার কারিগর সেই পায় অপমান বার তোমাকে, যদি বুকে লাঠি খেতে হয় বিরাট, তবে তোমার জ্ঞান তোমার পরিমাণ কি শুধু পাকার মুখে দরজাতে বাধা, ভিক্ষার দ্বারে খোঁজে আশা, ভিখারি বাঙালি একে করে আমার সোনার বাংলার ভাষা। দুর্নীতি জড়ি জমে আছে ধুলোয়, রক্ত লেগে আছে আজ মাটির রঙে লাল হলে ধুলে। চাকরি পাইনি স্যার, জীবনের ঘর জীবন মেরে শিক্ষা করে বেশি রাখবো বলে সাধনা করে গেছি স্যার, সাধনা করেছি, বিচার করুন স্যার। বুঝি গুলচান কর গলি জানের বাস, আর কতকাল চলবে অন্যায়কে বলবে সত্য আজ, তুমি যদি হও যোগ্য গুরু শেখাও কৌশল কৌটিল্যের শুরু করো প্রস্তুতি, ধনানন্দের গভীর শেষ এসেছে গলার ভিতর, বিশাল শিক্ষা সব সাহস জাতি চন্দ্র শেখ করে তেজে, ভুলে যেও না শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, প্রতিবাদের আগে বাজে সঞ্চিত সারদা হারায় কন্যা হারায় লজ্জা প্রাণে ডাক্তার আর মানে কি ভয়ান কেন মানে। বাঙালি জাগো আর ঘুম নয়, শেষ সুযোগ এসেছে তোমার হাতে, করোনা দ্বিধা করো না, তুমি গর্বিত এক জাতি অতীতের বীর সন্তান, বাবু কাঁচা নয় সত্যের পথে জানলেও আমরা